আচ্ছা। তাহলে আজকে এন্ড রেজাল্ট অফ ফটোসিনথেসিস, প্রোডাক্টস অফ ফটোসিনথেসিস থেকে হবে, তাই না? এর আগের দিন আমাদের এগুলো সব হয়ে গেছিল, কিভাবে ফটোসিনথেসিস হয়, ফটোসিনথেসিসের আহ টাইপ, ইয়েগুলো, ফেজ গুলো, ডার্ক ফেজ, লাইট ফেজ, নাকি না? লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, তারপরে অ্যাডাপটেশনস অফ ফটোসিনথেসিস, লিফের অ্যারেঞ্জমেন্ট, লিফের সারফেস। তো যাই হোক, তো ফটোসিনথেসিসের কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখলে আমরা দেখতে পাচ্ছি, যেমন ফটোসিনথেসিসের কেমিক্যাল রিঅ্যাকশন কি ছিল, 6CO2 প্লাস 12H2O with the help of sunlight and chlorophyll, producing one molecule of glucose plus six molecule of H2O and six molecule of O2, six molecules of O2। তাহলে এন্ড প্রোডাক্ট গুলো, এন্ড রেজাল্ট গুলো কি কি, এই যে এগুলো হচ্ছে এন্ড রেজাল্ট, ঠিক না? যে গ্লুকোজ, ওয়াটার আর অক্সিজেন, এই তিনটা। তাহলে এগুলোর ফার্দার কি হচ্ছে, এবার এগুলো একটু দেখে নিই, যে গ্লুকোজের কি হচ্ছে, ওয়াটারের কি হচ্ছে, অক্সিজেনের কি হচ্ছে, এগুলো একটু লিখে নিই। প্রথমে চলে আসি, গ্লুকোজের কি কি হতে পারে দেখো। গ্লুকোজ, যেটা কিনা একটা সিম্পল সুগার, সিম্পল গ্লুকোজ, মানে সুগার, এটা এক হতে পারে ইমিডিয়েটলি কনজিউমড বাই দ্য প্ল্যান্ট সেল, যে গ্লুকোজটা সঙ্গে সঙ্গে গ্লুকোজটাকে ব্রেক ডাউন করে, রেসপিরেশন করে এটিপি বানিয়ে নিল, ঠিক আছে। দুই নম্বর হতে পারে কি, যে গ্লুকোজটাকে স্টার্চে কনভার্ট করে স্টোর করে নিল, ওটা লিফের মধ্যে প্রথমে স্টোর করে, তারপরে রাত্রিবেলা আবার লিফ থেকে বেরোয় স্টোরেজ অর্গান, যেরকম রুট বা স্টেম, ওখানে গিয়ে স্টোর করে। প্রথমে ওটা লিফেই স্টোর থাকে। আর স্টার্চ কিন্তু ইনসলিউবল, মানে জলের মধ্যে বা সেলের যে প্রোটোপ্লাজম আছে তার মধ্যে ওটা ডিজলভ হয় না, ওটা ওরকম গ্র্যানিউল, মানে ছোট ছোট দানার মতো হয়ে থাকে। আর আরেকটা হতে পারে যে গ্লুকোজ সুক্রোজে কনভার্ট হয়ে গেল। স্টার্চ না সুক্রোজ, সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। হ্যাঁ, মিষ্টি। তোমার এটা যদি গ্লুকোজ হয়, গ্লুকোজ যদি এটা হয়, এই যে এই গোলটা যদি গ্লুকোজ হয়, তাহলে স্টার্চ, স্টার্চ হচ্ছে এটা, বুঝতে পারলাম? স্টার্চ হচ্ছে এটা। এরকম অনেকগুলো গ্লুকোজ একসাথে লেগে 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 এরকম প্যাঁচানো একটা স্ট্রাকচার, এরকম হেলিক্যাল স্ট্রাকচার বানায়, এটা হচ্ছে স্টার্চ। স্টার্চ হচ্ছে অনেকগুলো গ্লুকোজ দিয়ে তৈরি। হুম। এরকম মানে পেঁচানো পেঁচানো হয়, বাইন্ড করে করে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, থেকে এরকম একটা স্টার্চের দানা তৈরি হলো, ওটা লিফের মধ্যে স্টোর। কিন্তু সুক্রোজ, সুক্রোজ হচ্ছে এটা, সুক্রোজ হচ্ছে শুধু এটা, দুটা গ্লুকোজ ডাইস্যাকারাইড, বুঝতে পারলাম? এরকম ভাবে স্টোর হয়ে থাকতে পারে, অথবা গ্লুকোজটাকে পরে মানে মেটাবোলাইজ করে ফ্যাট, প্রোটিন এগুলা হিসেবেও কনভার্ট করে রাখতে পারে প্ল্যান্ট। তাহলে এগুলো হচ্ছে গ্লুকোজের কি হচ্ছে। দুই নম্বর ওয়াটারের কি হচ্ছে, যে এক্সট্রা ওয়াটার 6H2O, ওটার কি হচ্ছে, এক হতে পারে রিইউটিলাইজড ইন দা ফটোসিনথেসিস, আবার ফটোসিনথেসিসে ওটা ইউজ করলো, অথবা এমন হতে পারে যে ওই ওয়াটারটাকে ট্রান্সপিরেশন করে বের করে দিল যদি দরকার না পড়ে। আচ্ছা, তারপরে অক্সিজেন, অক্সিজেনটার কি হয়, এক নম্বর হতে পারে কিছুটা অক্সিজেনকে ওরা রেসপিরেশনের জন্য ইউজ করলো। রেসপিরেশন তোমরা ছোটবেলায় বা পড়েছো, যেখানে গ্লুকোজ অক্সিজেন দিয়ে ব্রেকডাউন হয়, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর 38 মলিকিউলস অফ এটিপি বানায়, মনে পড়ছে? অ্যারোবিক রেসপিরেশন। তো ওই যে অক্সিজেনটা তৈরি হলো, ওই অক্সিজেনটা দিয়ে রেসপিরেশন করলো। অথবা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই রেসপিরেশনকে ফটো রেসপিরেশনও বলে, কারণ এটা ফটোসিনথেসিসের পরেই যেহেতু হয়, তাই এটাকে ফটো রেসপিরেশনও বলে। কিন্তু কি বলেছে, মেজর পোর্শন অফ অক্সিজেন ডিফিউজেস আউট, বাইরে বের করে দেয়, লিফের স্টোমাটা দিয়ে, এই যে থ্রু স্টোমাটা, স্টোমাটা দিয়ে বাইরে বের করে দেয়।
because in a sense even this oxygen is not a waste স্যার তাহলে কি অক্সিজেনটাকে আমি ওয়েস্ট করবো? এই অক্সিজেনটাকে কি তাহলে ওয়েস্ট বলবো? না, এই অক্সিজেনটা মানে ব্রড সেন্সে এটা ওয়েস্ট না। কেন? কারণ অন্যান্য অর্গানিজমদের আবার এই অক্সিজেনটা লাগে তাদের ব্রিদিং এর জন্য। আবার অনেক সময় হয় কি যে প্ল্যান্ট রাত্রিবেলায় যে দেখো এক নাইট এই অক্সিজেনটা যেটা দিনের বেলা ছাড়লো এই অক্সিজেনটাকেই আবার রাত্রিবেলা নিয়ে রাত্রিবেলা রেসপিরেশন করে। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিসের কি কি হতে পারে আমরা দেখে নিলাম। আচ্ছা, এইবার দেখো এই পার্টটাতে আমরা কি করব। এটাতে পড়বো হচ্ছে যে যে ফুডটা তৈরি হলো সিনথেসাইজড ফুড, এটাকে প্ল্যান্ট কিভাবে ইউটিলাইজ করছে আর ওটাকে কিভাবে ট্রান্সলোকেট মানে স্টোর করছে, দুইটা জিনিস এখানে পড়বো। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি বলছি, ভালো করে শুনবা। মনে করো গ্লুকোজ, ধরে নাও দিনের বেলা সে আমি বললাম 100টা গ্লুকোজ তৈরি করলো, ফটোসিনথেসিস করে 100টা গ্লুকোজ তৈরি করলো, ঠিক? এই 100টা গ্লুকোজের মধ্যে সে আমি বললাম 50টা গ্লুকোজ 50টা গ্লুকোজ ও আহ, সঙ্গে সঙ্গে ইউজ করে রেসপিরেশন করলো, রেসপিরেশন করে এটিপি বানালো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ইউজ করে নিল দিনের বেলাতে। বাকি 50টা গ্লুকোজকে বাকি 50টা গ্লুকোজকে ও করলো কি, ধরে নাও 10টা স্টার্চ বানিয়ে রেখে দিল, 10টা স্টার্চ বানিয়ে রেখে দিল। কারণ ধরে নাও এক একটা স্টার্চে 5টা করে গ্লুকোজ আছে, তাহলে 50টা গ্লুকোজ দিয়ে 10টা স্টার্চ হলো, ঠিক আছে? এই স্টার্চটা প্রথমে স্টোর ইন লিফের মধ্যে স্টোর করে রাখলো, ঠিক আছে? এটা কখন বলছি? এটা বলছি মনে করো দিনের বেলা, ডে টাইম, যখনই ফটোসিনথেসিস হলো তারপরে। এবার কি হবে যে রাত্রিবেলা কি করবে, এই স্টার্চটাকে আবার 50টা গ্লুকোজে কনভার্ট করবে, তারপরে সেই 50টা গ্লুকোজ ফ্লোয়েম দিয়ে চলে যাবে হচ্ছে রুটে, চলে যাবে রুট বা স্টোরেজ অর্গানে চলে যাবে, গিয়ে ওখানে এই 50টা গ্লুকোজ ধরে নাও আবার 10টা স্টার্চে কনভার্ট হয়ে ওখানে স্টোর হয়ে থেকে গেল, দিনের বেলা হয়তো জাইলেম ফ্লোয়েম এগুলো অন্য অন্য কাজে বিজি থাকে, সেই জন্য দিনের বেলা প্রথমে লিফে স্টোর করে রাখে। এটা কখন বললাম? এটা বললাম নাইট টাইমে, ঠিক আছে? এইবার সাপোজ মনে করো এটা হচ্ছে প্ল্যান্ট, এই প্ল্যান্টের মনে করো এটা রুটের মধ্যে মনে করো স্টার্চ স্টার্চ মনে করো স্টোর হয়ে আছে, রুটের মধ্যে স্টার্চ মনে করো স্টোর হয়ে আছে। এবার এই প্ল্যান্টের উপরের দিকে তোমরা বার্ড জানো তো, ছোট্ট আউটগ্রোথ পার্ট একটা তৈরি হয়েছে, এই পার্টটা জার্মিনেট করে মনে করো নতুন একটা লিফ বা ফ্লাওয়ার বা কিছু একটা তৈরি হবে। এই চশমা পরা ছেলেটার নাম কি যেন? ও কি আসবে কি আসবে না? স্যার ও এর আগে পুলিশ স্টেশন থেকে আসছিল, আপনি নিয়ে গেলেন, চলে গেল। স্যার বেরোন স্যার। এত দাঁড়াও। তো এই বার্ডটার জার্মি গ্রোথের জন্য মনে করো ফুড লাগবে, তখন এই স্টার্চটা কিন্তু আবার ফ্লোয়েম দিয়ে উপরে আবার চলে যাবে, এই স্টার্চটা কিন্তু ফ্লোয়েম দিয়ে আবার উপরে চলে যাবে ওর গ্রোথ কে সাপোর্ট করার জন্য। ওটা সিজনালি এটা হবে যখন মনে করো ফুল ফুটছে বা নতুন পাতা হচ্ছে এরকম। তাহলে ফুডের ট্রান্সপোর্ট কে কিন্তু ট্রান্সলোকেশন বলে, থ্রু ফ্লোয়েম। জাইলেম দিয়ে ওয়াটার এন্ড মিনারেল ট্রান্সপোর্ট হয়, আর ফ্লোয়েম দিয়ে ফুড ট্রান্সপোর্ট হয়। দেখো তাহলে কি লেখা আছে যে ফুড ম্যানুফ্যাকচার্ড ইন দ্য লিফ ইজ রিকোয়ার্ড ফর ইউজ বাই অল আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট।
The glucose is formed in leaf very rapidly during photosynthesis, and it cannot be transported to other parts with the same rapidity. মানে দিনের বেলা যে স্পিডে গ্লুকোজ তৈরি হচ্ছে অত স্পিডে ওই গ্লুকোজকে ট্রান্সপোর্ট করা পসিবল হয় না। সেই জন্য কি হয়, দিনের বেলা, এই যে দিনের বেলা it is converted into insoluble starch for temporary storage in the leaf, এই যে লিফের মধ্যেই স্টোর করে রাখে প্রথম। আর রাত্রিবেলা এট নাইট, এই যে নাইট, ওই স্টার্চটা ইজ রিকনভার্টেড ইনটু সলিউবল সুগার, মানে গ্লুকোজে আবার কনভার্ট হয়, হয়ে ট্রান্সপোর্টেড ইন সলিউশন, মানে ওটা ওয়াটার দিয়ে তোমার চলে যায় স্টোরেজ অর্গানে থ্রু দা ভেইনস। এখানে ভেইনস বলতে ফ্লোয়েম কে বোঝানো হয়েছে। থ্রু দা ভেইনস অফ দ্য লিফ অ্যান্ড ডাউন থ্রু দা ফ্লোয়েম অফ দ্য স্টেম। In this way, it is get transported but translocated. Food transportation ke translocation bole to different parts of the plant where it may reconverted into starch. ওটা পরে আবার স্টার্চে কনভার্ট হয়ে স্টোর হয়ে থাকতে পারে for storage as in ধরে নাও potato. So to produce energy for various functions in the plant. যা বইতে লেখা আছে ওরকম ভাবেই আমি বুঝালাম। ঠিক আছে তো, এটা হচ্ছে কিভাবে ইউটিলাইজেশন এন্ড স্টোরেজ হয় ইয়েটা, গ্লুকোজটা। আচ্ছা, এবার চলে আসো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ফটোসিনথেসিস বেশি হবে না ফটোসিনথেসিসের রেটটা বাড়বে না কমবে। তো তোমাদের এখানে আছে লাইটের ইন্টেন্সিটি, কার্বন ডাই অক্সাইড, আর তারপরে আছে হচ্ছে কি কি টেম্পারেচার আর ওয়াটার। এগুলোর উপরে ডিপেন্ড করে ফটোসিনথেসিসের রেট বাড়ে বা কমে। তো এখানে দেখো লাইটের ইন্টেন্সিটি আর কার্বন ডাই অক্সাইড এটা দুইটা একসাথে কোরিলেটেড, সেই জন্য এটাকে একটা পয়েন্টেই লিখেছে। তো এইটা বোঝার জন্য তোমাদেরকে এই গ্রাফটা আগে দেখতে হবে, এই দুটো গ্রাফ আগে দেখতে হবে। প্রথমে এই দিকে এ নাম্বার গ্রাফটা দেখো। মনে করো এট এ পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড, ধরে নাও কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে 0.02%, ঠিক? এট এ পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা দেখো চেঞ্জ হচ্ছে না, 0.2 থেকে 0.2ই আছে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে লাইটের ইন্টেন্সিটি বাড়ালে ফটোসিনথেসিসের রেট বাড়তে থাকে, এই যে বাড়ছে, গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ঠিক আছে? এইদিকে কি লেখা আছে, লাইটের ইন্টেন্সিটি, এক্স অ্যাক্সিসে লাইটের ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিসে দেখা হচ্ছে ফটোসিনথেসিসের রেট। তাহলে শুরুতে ফটোসিনথেসিসের রেট মনে করে এখানে পেলো, তারপরে ইন্টেন্সিটি যত বাড়ালো লাইট ফটোসিনথেসিসের রেট এখানে পেলো, আরেকটু বাড়ালো এখানে পেলো, আরেকটু বাড়ালো এখানে পেলো, কিন্তু একটা হাইয়েস্ট রেটে পৌঁছানোর পরে তারপরে আর বাড়ে না। At a particular concentration of carbon dioxide, with the increasing of light, increasing of intensity of light, the rate of photosynthesis increases, but only up to a certain point. After that, if concentration of carbon dioxide is limited, if the light intensity, even though if the light intensity is increased, then though the rate of photosynthesis will not increase. ওটা এই লেভেলেই চলতে থাকবে। বুঝতে পারলা, লাইটের ইন্টেন্সিটি দেখো বাড়ানো হচ্ছে কিন্তু ফটোসিনথেসিসের রেট আর উপরে উঠছে না, ওই রেটেই চলতে থাকবে। বুঝলা কথাটা? এইবার দেখো, ধরে নাও কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন ছিল 0.02, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন ছিল 0.02, ঠিক আছে? এবার দেখো তো, 0.02 লেভেলে ম্যাক্সিমাম এতটা এই রেটে ফটোসিনথেসিস করতে পারে। দেখো তো এইটা একেবারে সমান সমান এইটার সমান সমান আছে না, নাকি না? তাহলে ওই ম্যাক্সিমাম ওই রেটে করলো। এবার ধরো কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা 0.02 থেকে বাড়িয়ে 0.05 করে দিল, তখন আবার লাইটের ইন্টেন্সিটি বাড়ালে, তখন আবার লাইটের ইন্টেন্সিটি বাড়ালে গ্রাফটা আবার একটু উপরে পাওয়া যাবে, আরেকটু বাড়ালো আরেকটু পাওয়া যাবে, কিন্তু তারপরে আবার আবার একই লেভেলে চলতে থাকবে। বুঝতে পারলা কথাটা? তাহলে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন যদি ফিক্সড, তাহলে লাইটের ইন্টেন্সিটি বাড়ালে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত ফটোসিনথেসিসের রেট বেড়ে ওই লেভেলেই চলতে থাকে। তারপরে আবার
হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন আবার বাড়ালে লাইটের ইন্টেন্সিটি তার সাথেও যদি বাড়ে তাহলেও আবার ফটোসিনথেসিসের রেটটা আরেকটু বাড়ে। তাও আবার ওটাও আবার একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত। আবার কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়াও, লাইটের ইন্টেন্সিটিও বাড়াও, আবার এই গ্রাফটা একটু উপরে উঠবে, এরকম ভাবে হচ্ছে ব্যাপার। তাহলে এটাই এখানে বলা আছে যে rate of photosynthesis will increase with light intensity to some extent, it is true, মানে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত। এবার photosynthesis increases with light intensity up to a certain limit only and then gets stabilized at point S dash। S dash মানে হচ্ছে S dash মানে হচ্ছে এই যে এটা, এইটা যেখানে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন 0.02। কিন্তু যখন কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন 0.05 করে দিলাম, মানে এস ডবল ড্যাশ, তখন আবার আরেকটু বেড়ে গেল ফটোসিনথেসিসের রেটটা, তাই কি না? ওটাই বলেছে যে get stabilized at S dash 0.02% of carbon dioxide. But if at this point the carbon dioxide concentration is increased, the photosynthesis also increased further and again gets stabilized at point S double dash, যেখানে carbon dioxide concentration 0.05% for the two factors together। টু ফ্যাক্টর কি কি এখানে? কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ালেই হবে না, তার সাথে সাথে লাইটের ইন্টেন্সিটিও বাড়াতে হবে। বুঝলা কথাটা? এবার চলে আসো হচ্ছে টেম্পারেচার। না বুঝতে পারলে বলবা, আমি কিন্তু আবার রিপিট করবো তাহলে। এবার চলে আসো হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কিভাবে ফটোসিনথেসিসকে এফেক্ট করে। ধরো নাও টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মনে করো এইখানে যদি আমি টেম্পারেচার রাখি, এইখানে যদি আমি টেম্পারেচার টেম্পারেচার যদি এক্স অ্যাক্সিসে রাখি আর ওয়াই অ্যাক্সিসে যদি রেট রাখি, তাহলে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি ফটোসিনথেসিসের রেট এখানে পেলাম। 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরো এখানে দুইয়ে, 20-তে পাবো 4-এ, ডবল হবে 4। তারপরে 30-তে পাবো 8-এ, ডবল হবে 4-এর ডবল হবে 8-এ পাবো। এরকম করে বাড়তে থাকবে, বুঝলা? every 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজে ফটোসিনথেসিসের রেটও ডবল করে বাড়তে থাকে। হ্যাঁ? না, কিন্তু অপটিমাম টেম্পারেচার হচ্ছে 35। বুঝলা? অপটিমাম টেম্পারেচার 35, 35 এর উপরে, মানে মনে করো অ্যাবভ 40 ডিগ্রি যদি বাড়াও, তখন কি হয় যে ফটোসিনথেসিসের জন্য যে এনজাইম গুলো সেগুলো নষ্ট হতে থাকে। ধরো নাও এখানে মনে করো 30, তো এবার মনে করো 40, 40-র পর থেকে আবার ফটোসিনথেসিসের রেট কমতে থাকবে। শুরুর দিকে ডবল ডবল করে বাড়তে থাকবে, কিন্তু তারপরে আবার 40-র থেকে বাড়ালে আবার ফটোসিনথেসিসের রেট কমতে থাকবে। কারণ ফটোসিনথেসিসের জন্য যে এনজাইম গুলো, ওগুলো হাই টেম্পারেচারে নষ্ট হতে থাকে। হ্যাঁ, ও এনজাইম তো প্রোটিন দিয়ে তৈরি, হাই টেম্পারেচারে প্রোটিন গুলো ডিনেচার্ড হয়ে যাবে। তো এটাই লেখা আছে, উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার দ্য রেট অফ ফটোসিনথেসিস রাইজেস, দিস রাইজ অকার্স আপ টু দ্য অপটিমাম টেম্পারেচার অফ 35, maximum suitable temperature when photosynthesis occurs best, after which the rate falls and stops above 40 degrees Celsius. At this uppermost limit, the enzymes are destroyed. A rise of a like important 10 degree up to the optimum temperature doubles the rate of photosynthesis. Photosynthesis rate double করে বাড়তে থাকে। For example, 20, 30, 22 to 32, 25 to 35 doubles the rate of photosynthesis। এইটা বলেছে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ওয়াটারের কন্টেন্ট, এটা ফটোসিনথেসিসকে কিভাবে এফেক্ট করে। অবভিয়াসলি যদি ঠিকঠাক ভাবে, ও আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম, টেম্পারেচারটা কিন্তু এখানে যে 35 অপটিমাম টেম্পারেচার দিয়েছে, এটা আমাদের এখানে নর্মাল জায়গা, নর্মাল টেম্পারেচারের গাছগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। ডেজার্টের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বা কোল্ড রিজিয়নের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওখানে টেম্পারেচার তো আর অতটা, মনে করো কোল্ড রিজিয়নে অতটা টেম্পারেচার ওঠে না, ওখানে অপটিমাম টেম্পারেচার ধরে নাও 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বুঝলা?
আর ডেজার্টে মনে করো এর থেকেও বেশি ওঠে। ওদের এনজাইম, ওদের ফিজিওলজিটা একটু আলাদা হয়। তো এবার চলে আসে ওয়াটার কন্টেন্ট। অবভিয়াসলি ওয়াটার যদি ঠিকঠাক ভালোভাবে থাকে তাহলে ফটোসিনথেসিস এর জন্য অ্যাভেলেবল ওয়াটার থাকবে, ফটোসিনথেসিস ঠিকঠাক ভাবে হবে। কিন্তু স্কারসিটি অফ ওয়াটার হয়ে গেলে, ধরে নাও রিডিউসড অ্যাবজর্পশন ফ্রম দ্য সয়েল, মনে করো সয়েল থেকে বেশি করে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে না, অর ডিউ টু এক্সেসিভ লস টু ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন হয়ে প্রচুর জল বেরিয়ে গেল, তাহলে কিন্তু এই যে দেখো লেখা আছে রিডিউসেস দ্য রেট অফ ফটোসিনথেসিস বাই ডিক্রিজিং ডিফিউজিভ ক্যাপাসিটি কার্বন ডাই অক্সাইড ইনটেক। মানে ওয়াটার অনেক বের হয়ে গেলে তখন কার্বন ডাই অক্সাইড নেওয়াও বন্ধ করে দেয়, যেটাকে বলে ডিফিউজিভ ক্যাপাসিটি। কার্বন ডাই অক্সাইডের ডিফিউশনটাও কমে যায়। কেন কমে যায়? কারণ স্টোমাটা গুলো ওরা ক্লোজ করে দেয়, কারণ জল বেরিয়ে যাচ্ছে ট্রান্সপিরেশন করে। তাই বেশি জলকে বের হতে না দেওয়ার জন্য ওরা স্টোমাটা গুলোকে ক্লোজ করে দেয়। তো অনলি 1% অফ ওয়াটার অ্যাবজর্ব বাই দ্য রুট ইজ ইউটিলাইজড ইন ফটোসিনথেসিস। যদিও এর আগের দিন আমি এটা 2% বলেছিলাম, যাই হোক এখানে 1% কি লেখা আছে। তো এগুলা কি ছিল? এগুলো ছিল এক্সটার্নাল ফ্যাক্টর। এগুলো ছিল কি? এক্সটার্নাল ফ্যাক্টর, মানে প্ল্যান্টের বডির বাইরের ফ্যাক্টর কিভাবে ফটোসিনথেসিসকে এফেক্ট করে। কিন্তু প্ল্যান্টের বডির ভিতরেরও কিছু ফ্যাক্টর আছে, প্ল্যান্টের বডির ভিতরের কিছু ফ্যাক্টরও আছে, ইন্টারনাল ফ্যাক্টর। যেমন প্ল্যান্টের বডির ভিতরের ক্লোরোফিলের অ্যামাউন্ট, তাই কি না? ক্লোরোফিল বানানোর জন্য অনেক রকমের নিউট্রিয়েন্টস লাগে, যেরকম পটাশিয়াম খুবই একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট টু মেক ক্লোরোফিল। পটাশিয়াম, তারপরে মনে করো আয়োডিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। এই নিউট্রিয়েন্টস গুলো যদি মাটিতে ভালো ঠিকঠাক ভাবে না থাকে, তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আর মিনারেলস এর জন্য ক্লোরোফিল ঠিক করে তৈরি হতে পারে না, লস অফ ক্লোরোফিল। তাহলেও ড্রপ ইন ট্র্যাপিং সোলার এনার্জি, সোলার এনার্জি কেও ট্র্যাপ করতে পারবে না, ফটোসিনথেসিসের রেট কমে যাবে। তারপরে চলে আসো হচ্ছে প্রোটোপ্লাজম। দেখা গেল কোনো কারণে, কোনো কারণে মনে করো এটা একটা প্ল্যান্টের সেল, এই প্ল্যান্টের সেলের ভিতরে কোনো কারণে জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল। জল বেরিয়ে গেলে ওটা কি হয়ে যাবে? সেল ওয়ালটা ইনট্যাক্ট থাকবে কিন্তু এটা চুপসে যাবে। এটাকে কি বলে? প্লাজমোলাইসিস, মনে আছে? প্লাজমোলাইসিস। তো প্লাজমোলাইসিস হয়ে প্রোটোপ্লাজমের কন্টেন্ট যদি অনেক কমে যায়, মানে ডিহাইড্রেশন অফ প্রোটোপ্লাজম ফর সাম রিজন, রিডিউস রেট, তাহলে রিডিউসেস দ্য রেট অফ ফটোসিনথেসিস। সিমিলারলি যদি প্রোটোপ্লাজমের মধ্যে মনে করো ফটোসিনথেসিস হয়ে প্রচুর গ্লুকোজ অলরেডি তৈরি হয়ে গেছে, অনেক জায়গা খেয়ে নিয়েছে, আর দরকার নেই, তার মানে অ্যাকুমুলেশন অফ কার্বোহাইড্রেট, সুগার অ্যান্ড স্টার্চ, তাহলেও ফটোসিনথেসিসের রেট কমে যাবে, রিডিউসেস দ্য রেট অফ ফটোসিনথেসিস। এগুলো ইন্টারনাল ফ্যাক্টর। আর 3 নাম্বার কি? স্ট্রাকচার অফ লিফ, থিকনেস অফ কিউটিকল। কিউটিকল যে ওয়্যাক্সি লেয়ারটা হয়, ওটা যদি পাতলা হয় তাহলে ভালো ফটো লাইটকে অ্যাবজর্ব করতে পারবে, তাহলে ফটোসিনথেসিস ভালো করে হবে। কিন্তু অনেক প্ল্যান্টের ওটা অনেক মোটা হয়, তাই ওদের ফটোসিনথেসিসের রেট সাইডকে অ্যাবজর্ব করে, সেই জন্য এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, তারপরে চলে আসো ডন টু ডাস্ক, ন্যাচারাল চেঞ্জেস ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস এন্ড ফটোসিনথেসিস। দেখো, ডন মানে ভোরবেলা, আর ডাস্ক মানে হচ্ছে গোধূলি। কোথায় গেল? ডাস্ক মানে হচ্ছে গোধূলি। গোধূলি মানে কি? ঠিক সন্ধ্যাবেলা, মানে একটু অন্ধকার হওয়ার একটু আগে, বুঝতে পারলাম? হ্যাঁ, ওরকম টাইম থেকে। আর ডন মানে হচ্ছে দিনের বেলা জাস্ট আলোটা ফুটছে। তো এই দুটো টাইমে, এই দুটো টাইমে লাইটের ইন্টেন্সিটি খুব কম থাকে, তাই কি না? এবার এর মাঝখানে মনে করো এটা দিনের বেলা, মনে করো 12টা, মিড ডে। তাহলে ডন, ডন থেকে মিড ডে পর্যন্ত ফটোসিনথেসিসের রেট বাড়বে, তারপরে মিড ডে থেকে ডাস্ক পর্যন্ত আবার ফটোসিনথেসিসের রেট কমবে। এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ডন টু ডাস্ক। কারণ এই দুটো টাইমে লাইটের ইন্টেন্সিটি সব থেকে কম থাকে, আর মিড ডে তে লাইটের ইন্টেন্সিটি সব থেকে হাই থাকে, সেই জন্য। কিন্তু শুধু এখানে লাইট ব্যাপার না, আবার টেম্পারেচারও আছে। টেম্পারেচার যদি খুবই বেশি হয়ে যায় মিড ডে তে, তখন আবার ফটোসিনথেসিসের রেট কমে যাবে। যাই হোক, ওগুলোকে যদি আমরা ইগনোর করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে
যে in every period of 24 hours plants are subjected to regular cycle of changes in light intensity and the rate of photosynthesis increases from dawn to midday and decline as dusk approaches। মানে dawn থেকে midday পর্যন্ত বাড়ে, তারপরে midday থেকে dusk পর্যন্ত আবার কমতে থাকে। So plants like other organisms respire, মানে গ্লুকোজ থেকে যে এনার্জি বানায়, respire taking in oxygen and giving out carbon dioxide। So in light, the effects of this respiratory activity are masked by those of photosynthesis। মানে দিনের বেলা লাইট যদি বেশি থাকে, তাহলে বলেছে যে রেসপিরেশনের থেকে ফটোসিনথেসিসের রেটটা বেশি হবে। মানে রেসপিরেশন উইল বি মাস্ট, মানে কি বলবো, ওভারকাম হয়ে যাবে ফটোসিনথেসিসের রেট দিয়ে। and there is a net output of oxygen, মানে তো উম, দেখো ব্যাপারটা এখানে বলেছে কি যে দিনের বেলা ডে টাইমে প্ল্যান্ট ফটোসিনথেসিস তো করে, তার সাথে সাথে রেসপিরেশনও তো করে, একই না? দিনের বেলা কি প্ল্যান্টের এনার্জি দরকার পড়ে না? পড়ে। ফটোসিনথেসিসে তোমার প্রডিউস হচ্ছে কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। কিন্তু রেসপিরেশনে তৈরি হচ্ছে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কথাটা হচ্ছে এটা। তো আমি যদি ধরে নিই যে ফটোসিনথেসিসে দিনের বেলা 100টা অক্সিজেন তৈরি হচ্ছে, এই 100টা অক্সিজেনের মধ্যে মনে করো 90টা অক্সিজেন বাইরে ছেড়ে দিল, আর বাকি 10টা অক্সিজেন মনে করো রেসপিরেশনে কাজে লাগানো। বুঝলে কথাটা? আর তাতে করে মনে করো 20টা মনে করো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে রেসপিরেশনের সময়, কথার কথা বলছি আর কি। 20টা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই 20টা কার্বন ডাই অক্সাইডের মধ্যে মনে করো 10টা আবার ফটোসিনথেসিসে লাগিয়ে দিল, বুঝতে পারলা? আর 10টা কার্বন ডাই অক্সাইড মনে করো ছেড়ে দিল। তাহলে দিনের বেলা ও অক্সিজেনও ছাড়ে, কার্বন ডাই অক্সাইডও ছাড়ে, কিন্তু দুটার ইয়েটা দেখো, অক্সিজেনের ছাড়াটা অনেক বেশি, হ্যাঁ কি না, দেন কার্বন ডাই অক্সাইড। এটা কখন কখন? অ্যাট দা ডে টাইম। তো দ্য রেট অফ ফটোসিনথেসিস, মানে অক্সিজেন ছাড়া উইল বি মাস্ট, হ্যাঁ, দ্য রেট অফ ফটোসিনথেসিস মানে কার্বন ডাই অক্সাইড ছাড়া। এটা হচ্ছে বলেছে যে in lighter presence, the effect of this respiratory activity are masked by those of photosynthesis and there is a net output of oxygen। মানে বেশি বলতে বেশিরভাগটা অক্সিজেনই ছাড়ে দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা মনে করো ডার্কনেসে তো মনে করো ফটোসিনথেসিস করছে না। নাইট নাইটের বেলা ফটোসিনথেসিস করছে না, তার মানে অক্সিজেনের আউটপুট মনে করো জিরো। কিন্তু রাত্রিবেলা তো রেসপিরেশন চালিয়ে যাচ্ছে, থাকি না? এবার রাত্রিবেলা মনে করো কার্বন ডাই অক্সাইড ছাড়ছে 100টা, 100টা কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। এই 100টা কার্বন ডাই অক্সাইড কি একটাও কেউ ফটোসিনথেসিসে কাজে লাগাতে পারবে? কারণ এটা তো নাইট টাইম। তাহলে রাত্রিবেলা ওকে শুধু কার্বন ডাই অক্সাইডই ছাড়তে হচ্ছে, 100টা কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হচ্ছে রেসপিরেশনে, এই 100টাই ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু অক্সিজেন একটাও ছাড়তে পারছে না, জিরো। তাহলে রাত্রিবেলা আবার নেট আউটপুট কার্বন ডাই অক্সাইড বেশি ছাড়ে, অক্সিজেন একটাও ছাড়ে না। এই যে ইন ডার্কনেস respiration alone is responsible for changes in the gaseous composition of a plant's surroundings atmosphere। কি চেঞ্জ? দিনের রাত্রিবেলা আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ে। ফটোসিনথেসিস এট নাইট, রাত্রিবেলা ফটোসিনথেসিস কি আবার হয়? রাত্রিবেলা ফটোসিনথেসিস কি হয়? রাত্রিবেলা ফটোসিনথেসিস বলতে গেলে ওরকম সেন্সে হয় না, ইনডাইরেক্টলি কথাটা বলেছি, বুঝলা? দারুণ ব্যাপার। দেখো আমি যদি ধরে নিই যে ডেজার্ট প্ল্যান্ট, অ্যালোভেরা, তুলসী, নিম, পিপল, অনেক এক্সাম্পল দেওয়া আছে। ধরো অ্যালোভেরা নিয়ে নাও বা ক্যাকটাস ফ্যাক্টাস নিয়ে নাও, হ্যাঁ। মনে করো এটা, মনে করো একটা ক্যাকটাস, এটা মনে করো ক্যাকটাস। তো দিনের বেলা হয় কি যে দিনের বেলা তো প্রচন্ড গরম থাকে, নাকি না? ডেজার্টে প্রচন্ড গরম থাকে। তো ওরা যদি স্টোমাটা ওপেন করে দিনের বেলা, তাহলে তো বডির থেকে সব জল ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে চলে যাবে। তো দিনের বেলা ওরা স্টোমাটা গুলোকে ক্লোজ রাখে দিনের বেলা। তাহলে স্যার দিনের বেলা ওরা ফটোসিনথেসিস করে না? দিনের বেলা করে, কিন্তু ওরা দিনের বেলা কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করতে পারে না। তাহলে স্যার কার্বন ডাই অক্সাইড ছাড়া কিভাবে ওরা দিনের বেলা ফটোসিনথেসিস করে? ওরা করে কি রাত্রিবেলা, রাত্রিবেলা নাইট
নাইট টাইমে ওরা স্টোমাটাকে ওপেন করে নাইট টাইমে স্টোমাটাকে ওপেন করে ওরা কার্বন ডাই অক্সাইডকে অবজর্ব করে কার্বন ডাই অক্সাইডকে একটা অ্যাসিডে কনভার্ট করে দেয়, ম্যালিক অ্যাসিড এরকম টাইপের। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড, আমি শিওর, আমার এখন মনে পড়ছে না, মোট কথা একটা অ্যাসিডে কনভার্ট করে, ম্যালিক অ্যাসিড নাকি কি একটা অ্যাসিড ছিল, ওর কথা এটাতে কনভার্ট করে, ঠিক আছে, করে রেখে দেয় কার্বন ডাই অক্সাইড থেকে একটা অ্যাসিড ফর্মে করে স্টোর করে রেখে দেয় রাত্রিবেলা। এবার যখনই দিনের বেলা হয়, দিনের বেলা হলে ওরা করে কি, যে স্টোমাটাকে ক্লোজ করে দিল, এই ম্যালিক অ্যাসিডকে আবার ভিতরে ভিতরে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে দিনের বেলা এটা দিয়ে ও ফটোসিনথেসিস চালায়, মানে গ্লুকোজ বানায়। বুঝতে পারলা কথাটা? এটাকে বলে ক্র্যাসুলেশিয়ান সিএম সিএএম পাথওয়ে, ক্র্যাসুলেশিয়ান তোমার অ্যাম্ফিবলিক মেটাবলিজম, এরকম একটা নাম, ক্যাম পাথওয়ে বলে এটাকে। Some desert plants and epiphytes মানে jungle plant are able to release oxygen even during the night as they perform photosynthesis using a different pathway called CAM pathway. Example of such plants include aloe vera, tulsi, neem, people, etc. মানে রাত্রিবেলাও একটু ফটোসিনথেসিস করতে পারে, যে দিনের বেলাও তো করতে পারছে না। How do the following favor increase photosynthesis? Large surface area of the leaf increase the photosynthesis. Thinness of leaf increase photosynthesis. এগুলা এক্সপ্লেন করতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো আগে আছে কিন্তু। মোর নিউমেরাস স্টোমাটা ইনক্রিজ ফটোসিনথেসিস, কিভাবে এগুলো করে সেগুলো এক্সপ্লেন করতে হবে। Name the three end products of photosynthesis and mention the fate of each of them in plants, এটা এখনই পড়ালাম। আর if we keep on increasing carbon dioxide concentration in air, will the rate of photosynthesis also keep on increasing in direct proportion? No, no. শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ালে তো আর হবে না, কার্বন ডাই অক্সাইডের সাথে কি বাড়াতে হবে আবার, লাইটের ইন্টেন্সিটিও বাড়াতে হবে, হ্যাঁ কি না, তাহলে ওটা বাড়তে পারে। আর কিন্তু এখানে বলেছে যে শুধু কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ানো, তাহলে তো একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে থেমে যাবে, মানে ওই রেটেই হতে থাকবে। হ্যাঁ, নো, এটা এক্সপ্লেন করতে হবে কিন্তু, এগুলো কপিতে লিখবে। এবার চলে আসো যে ফটোসিনথেসিস রিলেটেড কিছু এক্সপেরিমেন্ট। জলখাবা আছে। হুম। তাহলে দেখো, যে কোনো আহ, বেশিরভাগ ফটোসিনথেসিসের এক্সপেরিমেন্ট করার আগে তোমাকে প্ল্যানটাকে না ডিস্টার্চিফিকেশন করতে হবে। এটা মানে বেশিরভাগ ফটোসিনথেসিসের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই প্রসেসটা কমন, তাই এটা শুরুতেই একবারে দিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। ব্যাপারটা আমি তোমাকে এইভাবে এক্সপ্লেন করি। ধরে নাও তুমি প্রুভ করতে চাচ্ছ যে সানলাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস হয় আর সানলাইটের অ্যাবসেন্সে ফটোসিনথেসিস হয় না, কথার কথা। তো মনে করো তুমি একটা প্ল্যান্ট নিলা, এর মনে করো লিফ আছে, লাইট মনে করো অ্যাভেলেবেল আছে, গ্লুকোজ বানিয়ে গ্লুকোজকে কিসে কনভার্ট করে রেখে দেয়, স্টার্চে কনভার্ট করে রেখে দিচ্ছে, হ্যাঁ কি না। আর তারপরে কি এই স্টার্চ, বলো তো কি দিলে স্টার্চের কালারটা ব্লু ব্ল্যাক কালার হয়ে যায় জানো? আয়োডিন, হ্যাঁ। তাহলে আয়োডিন দিলে এই স্টার্চটা, আয়োডিনের সঙ্গে স্টার্চের রিঅ্যাকশন হয়ে পাতার কালারটা ব্লু ব্ল্যাক কালারের হয়ে যাবে, এটা আমরা জানি। তো এবার মনে করো তুমি একটা প্ল্যান্টকে এবার মনে করো আহ সানলাইট দিলা না, মনে করো অন্ধকার ঘরে রেখে দিলাম, তাহলে হিসাব মতো ওর ওর লিফের মধ্যে গ্লুকোজও তৈরি হবে না আর স্টার্চও তৈরি হবে না।
তাহলে আয়োডিন দিলে ব্লু ব্ল্যাক কালার হওয়ার কথা না, হ্যাঁ কি না? কিন্তু তাও দেখবা যে একটু ব্লু ব্ল্যাক কালার হচ্ছে। কেন স্যার? আমি তো সানলাইট তো দেইনি, তাহলে ব্লু ব্ল্যাক কালার কেন হলো? কারণ আগের থেকে তো ফটোসিনথেসিস করে একটু স্টার্চ তো ছিল। বুঝতে পারলা কথাটা? তার মানে তাহলে যদি আমরা একটু করি, রাতে বেলা যখন একটা গাছের পাতাগুলো দিই তখন তো স্টার্চটা ট্রান্সফার হয়ে যায়। না, কিছু স্টার্চ থাকে, গোটাটা ট্রান্সফার হয় না, গোটাটা ট্রান্সফার হয় না। তো ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে স্যার উপায় কি, তোমাকে এই প্ল্যানটাকে 2-3 দিন বা 1-2 দিন অন্ধকার ঘরে রেখে দিতে হবে। অন্ধকার ঘরে রেখে দিলে কি হবে, ও দুই দুই তিন দিন ফটোসিনথেসিস করতে পারবে না, তাহলে ওর লিফের মধ্যে যত স্টার্চ আছে বুঝলা, সেই স্টার্চটাকে ও 2-3 দিন ইউটিলাইজ করে ও 2-3 দিন বেঁচে থাকবে। তাহলে ততদিনে ওর লিফের মধ্যে সবগুলো স্টার্চ শেষ হয়ে গেল। এবার তুমি ফটোসিনথেসিসের যে এক্সপেরিমেন্ট গুলো ওগুলো করতে পারো। তাহলে ডিস্টার্চিফিকেশন যে কোনো এক্সপেরিমেন্টের একটা কমন স্টেপ, যে a plant used for experimental photosynthesis should initially be placed in dark for 24 to 48 hours to de-starch the leaf. During this period all the starch will be removed from the leaves and stored in the storage organs বা utilized করে নিবে। The leaves will not show the presence of starch. হ্যাঁ, আর a discharge plant is one whose leaves are free from starch। তো যাই হোক, এটা করে নিলাম। এবার আমরা করব কি, এবার স্টার্চের সাথে আয়োডিন টেস্ট করে দেখবো যে কি আহ, ইয়ে হচ্ছে। তো তার জন্য আবার আরেকটা করতে হবে কি, ডিসপিগমেন্টেশনও করতে হয় তোমাকে, রিমুভাল অফ ক্লোরোফিল। ডিসপিগমেন্টেশন বলে এটা, কিন্তু স্টার্চকে সরানোকে ডিস্টার্চিফিকেশন বলে, আর ক্লোরোফিলকে সরানোকে, ক্লোরোফিল একটা পিগমেন্ট, এটাকে বলে ডিসপিগমেন্টেশন। তো এটা স্যার আবার কেন করা হয়? এটা স্যার কেন করা হয়, ধরে নাও আমি বলছি যে এটা মনে করো একটা লিফ, এটা মনে করো লিফ, এগুলো মনে করো ক্লোরোফিল, এগুলো মনে করো ক্লোরোফিল, ঠিক। আর এইটা মনে করো এইটা মনে করো স্টার্চ। স্টার্চ এরকম হেলিক্যাল স্ট্রাকচারের হয়, বুঝতে পারলে? এবার তুমি যদি আয়োডিন দাও, তুমি ব্লু ব্ল্যাক কালার যে রেজাল্টটা ওটা নাও পেতে পারো। কেন পাবো না? কারণ এখানে এই যে ক্লোরোফিলের যে মলিকিউল গুলো, ওরা আয়োডিনের সাথে স্টার্চের রিয়াকশন হওয়াটার মাঝখানে ইন্টারফেয়ার করতে পারে, বুঝতে পারলা? সেই জন্য তোমাকে করতে হবে কি, ক্লোরোফিল গুলোকেও সরাতে হবে যদি স্টার্চের সাথে আয়োডিনের তুমি রিয়াকশন করাতে চাও। তো কিভাবে করব, তোমাকে একটা লিফকে অ্যালকোহলের আগে একটু বয়লিং ওয়াটারে একটু বয়েল করে নিতে হবে, যাতে করে, ওটা লেখা নাই, যে একটা লিফকে একটু বয়েলিং ওয়াটারে বয়েল করে নিতে হবে যাতে লিফের উপরে কোনো ডাস্ট বা ওগুলো যাতে সরে যায়, ওটা অল্প করতে হবে। তারপরে হ্যাঁ, ওটাই তো বলছি, যে ক্লোরোফিলকে কিভাবে রিমুভ করব ওটার প্রসেসটা শেখাচ্ছি। প্রথমে আগে একটু লিফটাকে ডাইরেক্ট বয়েলিং ওয়াটারে বয়েল করতে হবে, কিন্তু অল্প হিটে, যাতে ওর উপরে যে ডাস্ট পার্টিকেল ওগুলো যাতে সরে যায়, ঠিক আছে? যে ডিপ দ্য লিফ ইন বয়েলিং ওয়াটার ফর এ মিনিট টু কিল দ্য সেলস গুলোকে কিল করে দিলাম, প্লাস টু রিমুভ দ্য ডাস্ট, এটাও হবে। এবার করতে হবে কি, যে তোমাকে ওই অল্প বয়েল করা লিফটাকে অ্যালকোহলের মধ্যে দিতে হবে। এই মনে করো এই টেস্ট টিউবের মধ্যে অ্যালকোহল রাখা আছে, মনে করো মিথাইলেটেড স্পিরিট, ওর মধ্যে মিথাইল অ্যালকোহল থাকে। রেখে এই টেস্ট টিউবটাকে তারপরে বয়েলিং ওয়াটারের মধ্যে রাখতে হবে। এটাকে বলে হট ওয়াটার বাথ। হ্যাঁ, তাহলে কি হবে বলতো, ম- এই হিটটা এই হিটটা ওয়াটারকে বয়েল করবে, আর ওয়াটার থেকে হিটটা অ্যালকোহলে যাবে, হট অ্যালকোহল সমস্ত ক্লোরোফিলকে সরিয়ে দেয়। তারপরে লিফটা মানে সাদা কালারের, মানে পেল ইয়েলো কালারের হয়ে যাবে, মানে গ্রিন কালার আর থাকবে না। এখানে একটা কোয়েশ্চেন, যে স্যার আমি ওয়াটারকে বয়েল করে তারপরে অ্যালকোহলটাকে বয়েল করছি, আমি তো ডাইরেক্ট অ্যালকোহলটাকেও বয়েল করতে পারতাম। হ্যাঁ, কারণ অ্যালকোহল ইজ এ ফ্লেমেবল লিকুইড, কম্বাস্টেবল লিকুইড। তো ডাইরেক্ট অ্যালকোহলকে হিট করলে হয়তো আগুন ধরে যেতে পারে। তাই হিটটাকে ইনডাইরেক্টলি ট্রান্সফার করা হয়, আগে জলের মধ্যে ট্রান্সফার করা হবে,
জল থেকে হিটটা যাবে তারপরে অ্যালকোহলে, তাহলে হ্যাঁ তাহলে জ্বলে যেতে পারে। তাই এগুলো খুব কেয়ারফুলি মেনটেন করে করতে হবে। তো এবার কি বলেছে যে বয়েল দ্য লিভ মিথাইল ইন মিথাইলেটেড স্পিরিট ওভার এ ওয়াটার বাথ till it becomes pale white due to the removal of chlorophyll. The leaf now becomes hard and brittle. লিফটা এবার একেবারে মানে শক্ত, একেবারে পাথরের মতো হয়ে যাবে। ব্রিটল মানে ভেঙে যাওয়া, ভেঙে যাচ্ছে। তারপরে কি বলেছে যে এটাকে সফট করার জন্য আবার একে একটু হট ওয়াটারে রেখে দাও, তাহলে আবার সফট হয়ে যাবে। বুঝতে পারলা? এবার তুমি লিফটাকে একটা ডিশের মধ্যে স্প্রেড করে দিলা, করে দিয়ে ওর মধ্যে একটু আয়োডিন সলিউশন দিলা। আয়োডিন সলিউশন দিলেই এবার স্টার্চের সাথে আয়োডিনের ভালো রিয়াকশন হবে, এবার তুমি ব্লু ব্ল্যাক কালার পাবা। তাহলে এ লিফ উইদাউট স্টার্চ উইল শো বিকাম কালার ব্রাউন কালারেশন। ও, যদি স্টার্চ না থাকে উইদাউট স্টার্চ তাহলে ব্রাউন কালার হবে, আর যদি স্টার্চ থাকে তাহলে ব্লু ব্ল্যাক কালার হবে। এখানে লেখা আছে আয়োডিন সলিউশনের পাশে একটা স্টার দিয়ে এখানে নিচে লেখা আছে যে আয়োডিন সলিউশনে কি কি থাকে। আয়োডিন থাকবে 0.3 গ্রাম, পটাশিয়াম আয়োডাইড থাকবে 1.5 গ্রাম, ওয়াটার থাকবে 100 ml। এটা আয়োডিন সলিউশনের কম্পোজিশন দেওয়া আছে। তো ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার আমরা করি হচ্ছে এক্সপেরিমেন্ট টু শো দ্যাট ক্লোরোফিল ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। দুইটা জিনিস কিন্তু কমন, ডিস্টার্চিফিকেশন আর ডিসপিগমেন্টেশন। তো ক্লোরোফিলের প্রেজেন্সে আর ফটোসিনথেসিস হয়, ক্লোরোফিলের অ্যাবসেন্সে ফটোসিনথেসিস হয় না। হ্যাঁ, এটা তো বইতে পড়লাম, এটার প্রুফ কি? তো এক ধরনের লিফ পাওয়া যায়, এই লিফগুলোকে ভ্যারিয়েটেড লিভস বলে। ভ্যারিয়েটেড লিভস, ভেরিয়েটেড লিভস যেমন কোলিয়াস, তারপর হচ্ছে জেরানিয়াম, ক্রোটন। এগুলোর কি হয়, এদের লিফ গুলো পার্শিয়ালি গ্রিন হয়, পার্শিয়ালি আদার কালার হয়। আদার হয় হোয়াইট হতে পারে বা ইয়েলো হতে পারে। মানে এদের শুধু এইটুকুনি পোর্শনের মধ্যেই তোমার কি ক্লোরোফিল আছে। বুঝতে পারলে তো? হ্যাঁ, ন্যাচারালি এরকমই হয় এরা। বাকি পার্টটাতে ফটোসিনথেসিস হয় না। বুঝতে পারলা তো? তুমি এটাকে ডিসপিগমেন্টেশন করলা। ডিসপিগমেন্টেশন কি আর শিখাতে হবে? ক্লোরোফিলটাকে রিমুভ করলা, রিমুভ করে তুমি ইয়ে দিলা, আয়োডিন সলিউশন দিলা, দেখবা যে যেই পার্টটুকুনি গ্রিন ছিল শুধু ওই পার্টটাই তোমার সরি ব্লু ব্ল্যাক কালার হয়েছে, আর যেই পার্টে ক্লোরোফিল ছিল না সেটা স্টার্চ নেই, তার মানে ওইখানে ব্রাউন কালার হয়েছে। বুঝতে পারলা কথাটা? তাহলে এর থেকে কি প্রুফ হয় যে হ্যাঁ, যেখানে ক্লোরোফিল আছে সেখানে ফটোসিনথেসিস হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে, আর গ্লুকোজটা কিসে কনভার্ট হয়েছে? স্টার্চে কনভার্ট হয়েছে। তাই স্টার্চের প্রেজেন্সে আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে ব্লু ব্ল্যাক কালার হয়েছে। কি বুঝতে পারলা তো? তো এবার চলে আসো এক্সপেরিমেন্ট 2, যে সানলাইট ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। তো প্রথমে আগে ডিস্টার্চিফিকেশন করলাম, ডিস্টার্চিফিকেশন করলাম, করে নিয়ে মনে করো এই প্ল্যান্টটা ডিসচার্জ করা একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টের একটা লিফ কে নিলাম, ওই লিফের উপরে এরকম একটা ব্ল্যাক কালারের একটা পেপার ওর মধ্যে লাগিয়ে দিলাম। এই ব্ল্যাক কালারের পেপারটা এমন দিয়েছে যে মাঝখানে আবার একটু ফাঁকা আছে। মাঝখানে আবার একটু ফাঁকা আছে, মানে মাঝখানে এই যে স্টার শেপ টুকুনি মনে করো ফাঁকা আছে। যাই হোক, এই পোর্শনটুকুনি মনে করো ফাঁকা আছে, আর বাদ বাকি পোর্শনটা মনে করো ব্ল্যাক কালারের। এটা পেপার হতে পারে, কোনো কাপড় হতে পারে, বা স্টেপ হতে পারে। যাই হোক না কেন, এটা দিয়ে মনে করো তুমি এটাকে লিফটাকে কভার করে দিলা। এটাকে এমন ভাবে কভার করতে, গাছের লেগে থাকা অবস্থায় এটা করতে হবে। বুঝলা? লিফটাকে গাছের লেগে থাকা অবস্থায় এটা করতে হবে। করে নিয়ে এটাকে তুমি 24 আওয়ার্স বা কিছুক্ষণ সানলাইটে রাখলা। রাখার পরে এবার তুমি লিফটাকে শুধু ছুটিয়ে নাও, গাছের থেকে ছুটিয়ে নাও। ছুটিয়ে নিয়ে তুমি হচ্ছে এই ইয়েটাকে সরাও, তোমার হচ্ছে কি বলে ব্ল্যাক কালারের যে পেপারটা ওটাকে সরিয়ে দাও। সরিয়ে দিয়ে এটাকে এবার ডিসপিগমেন্টেশন করো। ডিসপিগমেন্টেশন মানে হট ওয়াটার বা মানে অ্যালকোহলে করলা, ক্লোরোফিল সরালা। এবার তুমি আয়োডিন দাও। আয়োডিন দিলে দেখবা যেই পোর্শন গুলো আনকভার্ড ছিল, যেই পোর্শন গুলো আনকভার্ড ছিল
কোন পোর্শন গুলো আনকভার ছিল? এই যে বাইরের দিকের এই পোর্শনটা, হ্যাঁ কি না, আর স্টারের ভিতরের পোর্শনটা, এই জায়গাগুলো ব্লু ব্ল্যাক কালার হচ্ছে, আর বাদ বাকি কালার, বাদ বাকি এই কালার, এই জায়গাগুলো ব্লু ব্ল্যাক কালার হচ্ছে, আর বাদ বাকি পোর্শন গুলো ব্রাউন কালার হচ্ছে। কেন? কারণ এই পোর্শন গুলো সানলাইট পেয়েছে, হ্যাঁ কি না? সানলাইট পাওয়াতে গ্লুকোজ তৈরি হয়েছে, গ্লুকোজ কিসে কনভার্ট হয়েছে? স্টার্চে কনভার্ট হয়েছে, তাই আয়োডিন দেওয়াতে এটা ব্লু ব্ল্যাক কালার হয়েছে। আর এই পোর্শন গুলো সানলাইট পায়নি, তাই এই জায়গাগুলোতে ফটোসিনথেসিস হয়নি, গ্লুকোজ তৈরি হয়নি, স্টার্চ তৈরি হয়নি, তাই এই জায়গাগুলো আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে ব্লু ব্ল্যাক কালার প্রডিউস করেনি, ব্রাউন কালার প্রডিউস। তাই এর থেকে কি প্রুফ হলো যে সানলাইট ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। ঠিক আছে তো? এক্সপেরিমেন্ট 2 হয়ে গেল। তারপরে এক্সপেরিমেন্ট 3, যে কার্বন ডাই অক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস, এটাকে কিভাবে প্রুভ করব? তো একই রকম প্রথমে ডিস্টার্চিফিকেশন করলা, ডিস্টার্চিফিকেশন করে তোমাকে এরকম একটা সেটআপ বানাতে হবে, এরকম সেটআপ। সেটআপটা মানে আইদার এ সেটআপ করে বানাতে পারো বা বি সেটআপ করেও বানাতে পারো। বিটাকে করেছে কি, যে পাতাটাকে গাছ থেকে ছুটিয়ে নিয়ে পাতাটার একটু পোর্শন জলের মধ্যে ডুবিয়ে রেখেছে যাতে জল পায়, মানে সানলাইটের প্রেজেন্সে যাতে ফটোসিনথেসিস ও চালাতে পারে। কারণ এ তো মানে গাছের থেকে ছুটিয়ে নিলে তো আর জল পাবে না, সেই জন্য জলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে হবে। অথবা আমি যেটা প্রেফার করি এটা ভালো, এটা বেশি ভালো আর কি। তো এই কিছুই না, এরকম ভাবে একটা প্ল্যান্ট নিলাম, এরকম ভাবে একটা লিফ, এই যে লিফ, এই লিফটাকে তোমাকে একটা ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, একটা এরকম ফ্লাস্কের মধ্যে এরকম ঢুকিয়ে দিতে হবে, এইরকম ভাবে। আর এর যে মুখটা, মুখটা ভালো করে সিল করে দিতে হবে, যাতে করে কোনো এয়ার বেরোতে বা ঢুকতে না পারে। ভ্যাসলিন দিয়ে, কটন দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে ফ্লাস্কের মধ্যে কি রাখতে হবে? ফ্লাস্কের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এই দুটো রাখতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারো। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানেও রাখা আছে, ঠিক আছে, এখানেও মনে করো রাখা আছে, যে কোনো একটা সেটআপ। এবার হবে কি, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই ফ্লাস্কের ভিতরে যত কার্বন ডাই অক্সাইড আছে সব কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মানে ফ্লাস্কের ভিতরে কোনো কার্বন ডাই অক্সাইড নেই। বুঝলে তো? তাহলে এইরকম সেটআপটা তুমি সানলাইটে কিছুক্ষণ রাখলা, 6 ঘন্টা 8 ঘন্টা বা একদিন রাখলা, রাখার পরে তারপরে তুমি এবার লিডটাকে ছুটিয়ে নিলা, এই ফ্লাস্কের থেকেও বের করে নিলা, ফ্লাস্কের থেকেও মনে করো বের করে নিলাম। ঠিক আছে, বের করে নিয়ে এবার তুমি ডিসপিগমেন্টেশন করলা, অ্যালকোহল বাদ করে নিয়ে আয়োডিন দিলা। দেখবা কি, যে যেই পোর্শনটুকুনি ফ্লাস্কের বাইরে ছিল, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কন্ট্যাক্টে ছিল না, ওই জায়গাটায় ব্লু ব্ল্যাক কালার হয়েছে, আর বাদ বাকি জায়গা ব্রাউন কালার হয়েছে। কেন? কারণ ভিতরের পোর্শনটা কি কি পাইনি? কার্বন ডাই অক্সাইড পাইনি ভিতরের পোর্শনটা, কিন্তু বাইরেরটা আবার পেয়েছে। তাহলে বাইরে ফটোসিনথেসিস হয়ে তোমার গ্লুকোজও তৈরি হয়েছে, গ্লুকোজ থেকে স্টার্চও তৈরি হয়েছে, স্টার্চের প্রেজেন্সে আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করে ব্লু ব্ল্যাক কালার হয়েছে। কি বুঝতে পারলো তো? এটা হচ্ছে যে কোনো একটা সেট আপ করলেই হবে, পরীক্ষায় যেটা দিবে সেটা অনুযায়ী অ্যান্সার করো, ব্যাপার একই। আচ্ছা, তারপরে চলে আসো যে টু শো দ্যাট ফটোসিনথেসিসে অক্সিজেন তৈরি হয়, টু শো দ্যাট অক্সিজেন ইজ প্রডিউসড ডিউরিং ফটোসিনথেসিস। আচ্ছা, তো এরকম একটা তোমাকে সেটআপ বানাতে, এটার জন্য তোমাকে ডিসপিগমেন্টেশন বা তো কি ডিস্টার্চিফিকেশন করার কোনো দরকার নেই। কারণ এটাতে তো আর আমরা কি কি লাগে ওটা তো প্রুফ করছি না, কি তৈরি হচ্ছে ওটা প্রুফ করছি, মানে অক্সিজেন যে প্রডিউস হচ্ছে ওটা। তো এরকম একটা সেটআপ বানালা, এরকম একটা সেটআপ, কি সেটআপটাতে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে জল ভরা আছে, ওই বিকারের মধ্যে তুমি কি করলা, যে এইরকম একটা ফ্লাস্ক, ইনভার্টেড ফ্লাস্ক, হ্যাঁ, এই ইনভার্টেড ফ্লাস্ক ঢুকিয়ে দিলাম। ফ্লাস্কের ভিতরে আবার একটা গাছ আছে, হাইড্রিলা, অ্যাকোয়াটিক প্ল্যান্ট, হ্যাঁ। আর এই ফ্লাস্কের
ফ্লাস্কটার এই যে এই ডান্ডিটা যেটা আছে, এই ডান্ডিটার উপরে আবার তুমি একটা টেস্ট টিউব এরকম করে রেখে দিলা, টেস্ট টিউব এরকম করে রেখে দিলাম। তো ইনিশিয়ালি তোমাকে সেটআপটা এমন ভাবে বানাতে হবে যাতে ওয়াটার একেবারে এত অবধি যাতে ওয়াটার থাকে, একদম এতটা অবধি যাতে ওয়াটার থাকে, মানে এই টেস্ট টিউবটা যাতে গোটাটাই জল দিয়ে ভরা থাকে। বুঝতে পারলে? তো এইরকম সেটআপটাকে তুমি সানলাইটে কিছুক্ষণ রেখে দিবা। সানলাইটে রেখে দেওয়ার পরে তুমি কিছুক্ষণ পরে দেখবা কি, যে ওয়াটারের লেভেলটা একটু কমে গেল। এই যে ফ্লাস্কের ওয়াটারের লেভেলটা একটু কমে গেল, একটু নিচের দিকে নেমে গেল। ঠিক আছে? আর এখান থেকে বাবলস বেরোচ্ছে, গ্যাসের বাবলস বেরোচ্ছে, ওই বাবলস গুলো এই ফাঁকা জায়গাটায় জমা হচ্ছে। তারপরে কি করলা, এরকম রাখার পরে মনে করো যখন কনসিডারেবল অ্যামাউন্ট অফ জল নেমে গেল, মনে করো এতটা জল নেমে গেল, কথার কথা এতটা জল নেমে গেল। হ্যাঁ, তার মানে এতটা জায়গা মনে করো ফাঁকা যখন হয়ে গেল, তখন তোমাকে কি করতে হবে, খুব সাবধানে এই যে মনে করো এই টেস্ট টিউবটাকে কিছু একটা দিয়ে নিচে এরকম চাপা দিয়ে উপরে এরকম ভাবে ভালো করে ধরে এটাকে এরকম ভাবে বের করে এইরকম উল্টে দিতে হবে। বুঝতে পারলা তো? এরকম উল্টে দিলা, তাহলে জলটা নিচে চলে আসলো আর এইখানে যে গ্যাসটা আছে গ্যাসটা উপরে চলে আসলো। হ্যাঁ কি না? এবার তোমাকে একটা বার্নিং বার্নিং ম্যাচ স্টিক বা বার্নিং ধূপকাঠি নিতে হবে। ধূপকাঠি নিয়ে ওইখানে যে গ্যাসটা স্টোর আছে এই মুখটাতে, এই মুখের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিতে হবে, দেখবা ওটা আরো ব্রাইটলি জ্বলছে। ব্রাইটলি জ্বলতে কম্বাশনে হেল্প করে কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। তাহলে এটা কিভাবে কি প্রুভ হলো যে হ্যাঁ, এই প্ল্যান্টটা ফটোসিনথেসিস করে অক্সিজেন গ্যাস ছাড়ছিল আর ওয়াটারকেও অ্যাবজর্ব করছিল, হ্যাঁ কি না? সেই জন্যই তো ওয়াটারের লেভেলটা একটু অনেকটা নিচে নেমে গেল। এইটা হচ্ছে, দেখো তো এইটাই লেখা আছে কিনা, এই এক্সপেরিমেন্টটা একটু পড়ো, এটা আমি পড়িনি। ইমা, যা রেকর্ডিং গেল। যাই হোক, কথাগুলো রেকর্ড হয়েছে, স্ক্রিন রেকর্ড হয়নি। আমি কি করব, কিছু করার নেই। ওরা আসবে না তো আমি কি করব? ওরা ভালো করেই জানে যে আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। দেখো দেখো। হ্যাঁ, কারণ টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট তো জলের ভিতরে ফটোসিনথেসিস করতে পারবে না, সেই জন্য অ্যাকোয়াটিক প্ল্যান্ট। না না, পন্ড ওয়াটার প্ল্যান্ট। ও পন্ড ওয়াটার নিল, কারণ পন্ড ওয়াটারের মধ্যে কার্বন ডাই অক্সাইড ডিজলভ থাকে। ঠিক আছে, যেটা বললাম কি ওটাই লেখা আছে তো? ওটাই হবে। ঠিক আছে, চলো এবার নেক্সট টপিকে চলে আসি, যে ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস। তোমাদের দুইটাই ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স দুটাই আছে, প্রোভাইড ফুড আর হচ্ছে প্রোভাইড অক্সিজেন। প্রোভাইড ফুড আর প্রোভাইড অক্সিজেন, এই যে এই জিনিসটাকে বলা হয় ফুড চেইন বা ফুড ওয়েব, ফুডের নেটওয়ার্ক। হ্যাঁ, ফুড চেইন বা ফুড ওয়েব। প্ল্যান্ট ফটোসিনথেসিস করে ফুড বানাচ্ছে,
এই ফুডটাই কিন্তু সবাই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এটাই কনজিউম করছে। এই ফুডের মধ্যে সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে আছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে আছে। তো সবাই এই কেমিক্যাল এনার্জিটাকেই খাবে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি কারা খাবে? ডাইরেক্টলি খাবে তোমার হার্বিভোরসরা, এই যে এরা, এরা খাবে ডাইরেক্টলি, প্ল্যান্ট খাবে। আর ইনডাইরেক্টলি কারা খাবে? কার্নিভোরস, কার্নিভোরসরা ইনডাইরেক্টলি খাবে। মানে ওরা হার্বিভোরকে খাবে, বুঝতে পারলা? হার্বিভোরকে খাবে, আর হার্বিভোরকে খাবে হচ্ছে কার্নিভোরস। এই যে দেখো, র্যাট ধরে নাও প্ল্যান্টের সিড এগুলো খাচ্ছে, তাহলে প্ল্যান্টের ফুডটা র্যাটের মধ্যে গেল। এবার র্যাটকে যখন স্নেক খাচ্ছে, তাহলে র্যাটের মধ্যে এনার্জিটা এখন স্নেকের মধ্যে গেল। তারপরে স্নেককে যখন হক খাচ্ছে, তখন হকের মধ্যে এনার্জিটা, সরি, স্নেকের এনার্জিটা হকের মধ্যে ছিল। হুম। আমি বলছি, হ্যাঁ, যারা ফটোসিনথেসিস করতে পারে তাদেরকে প্রোডিউসার বলে, যারা ডাইরেক্ট প্ল্যান্ট খায় মানে হার্বিভোরস, ওদেরকে প্রাইমারি কনজিউম, বাকি সবাইকে কনজিউমার বলে। কনজিউম যারা করে তাদেরকে কনজিউমার বলে। যে ফটোসিনথেসিস করতে পারে তাকে প্রোডিউসার বলে, যে বাকি সবাইকে কনজিউমার বলে। এবার যারা ডাইরেক্টলি প্ল্যান্ট খায় মানে হার্বিভোর, ওরা প্রাইমারি কনজিউমার। যারা প্রাইমারি কনজিউমারকে খায় তাদেরকে বলে সেকেন্ডারি কনজিউমার। আর যারা খায় তাদেরকে বলে টারশিয়ারি কনজিউমার। ফুড চেন বেশি বড় হয় না, কারণ কি বলতো, প্রত্যেকটা স্টেপে মনে করো ফুড যখন, এনার্জি যখন প্ল্যান্ট থেকে র্যাটে যাচ্ছে, মাত্র 10% যায়। 90% এনার্জি প্ল্যান্ট নিজে ইউজ করে, বা 90% এনার্জি হিট, কিছুটা এনার্জি হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে যায়। আবার র্যাট থেকে যখন স্নেকের মধ্যে যায়, তখনও তা র্যাটের মাত্র 10% স্নেকের মধ্যে যায়। স্নেকের মধ্যে যা এনার্জি আছে তার মাত্র 10% হকের মধ্যে যায়। অনেক এনার্জি কম পাচ্ছে, তাই হককে বেশি করে স্নেক খেতে হবে। হুম। হ্যাঁ, অনেক এনার্জি ইউজ করে, সেই জন্য হকের মধ্যে এত কম এনার্জি থাকে যে তারপরে আর কেউ নেই, হককে খাওয়ার আর কেউ নেই। বুঝতে পারলা? হকের মধ্যে এত কম, মানে আমি যদি বলি প্ল্যান্টের মধ্যে 1000 কিলো ক্যালোরি যদি ইয়ে থাকে, দেখো প্ল্যান্টের মধ্যে যদি 1000 কিলো ক্যালোরি এনার্জি থাকে, তাহলে র্যাটের মধ্যে তার 10% যাবে, মানে 100 যাবে, তাই না? 10% 100ই হয় তো। হুম। তারপরে 100-এর 10% মানে স্নেকের মধ্যে যাবে মাত্র 10। আর 10-এর 10% মানে হকের মধ্যে যাবে মাত্র 1 এনার্জি। এটা হয়, এটা তোমাদের মনে হয় এনভায়রনমেন্ট চ্যাপ্টারটা যে আছে ওখানে আরো ডিটেইলে পড়াবো। হ্যাঁ, এটা আছে তো, ছিল তো ছোট ক্লাসে। হুম। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, যখন এরা মারা যায়, মনে করো আমি বলছি প্রোডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, এরা যখন মারা যায়, বা এরা যে ওয়েস্ট প্রোডাক্ট ছাড়ে, মনে করো প্ল্যান্টের পচে যাওয়া পাতা বা ডাল বা ফ্রুট, বা এদের মনে করো ইউরিন বা ফিসিস, ওগুলোর মধ্যেও একটু এনার্জি থাকে, বা ওদের ডেড বডির মধ্যেও একটু এনার্জি থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এদের, কি বললাম, এদের প্রত্যেকের, হ্যাঁ, ডেড বডি বা ওয়েস্ট প্রোডাক্ট, ওটা, ওই এনার্জিটা আবার কাদের মধ্যে যায়? ডিকম্পোজারদের মধ্যে যায়। বুঝতে পারলা? ডিকম্পোজার, হ্যাঁ, ডিকম্পোজারদের মধ্যে ওই এনার্জিটা যায়। মানে ডিকম্পোজার মানে কি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এদের মধ্যে একটু যায়। কিন্তু ওরা এই ডেড বা ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে যতটা এনার্জি থাকে গোটাটা কনজিউম করতে পারে না। ওরা যখন ডেড বডি বা ওয়েস্ট প্রোডাক্টকে যখন ডিকম্পোজ করে, মানে ব্রেকডাউন যখন করে, ধরো কত, মানে 5% ডিকম্পোজারের মধ্যে যায়, বাকি 95%ই এনভায়রনমেন্টে লস্ট হয়ে যায়। বুঝতে পারলা? ওটার কোনো ইউটিলাইজেশন হয় না। মোট কথা এটা হচ্ছে, মানে মোটামুটি ফুড কিন্তু সবাই ফটোসিনথেসিস হয়েই কিন্তু ফুডটা পাচ্ছে, এনার্জিটা কিন্তু ফটোসিনথেসিস হয়েই পাচ্ছে। সো অল অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান ultimately depend on plants for food. A herbivore plant eater consumes the plant parts directly, while a carnivore eats flesh of an animal which in turn was a herbivore, মানে হার্বিভোর কেও খায়।
এই যে চেনটা, এটাকে বলে ফুড চেন। The food chain may have a number of intervening stages, but starting point is always a plan. মানে একটা ফুড চেন এর মাঝখানে অনেকগুলো মেম্বার থাকতে পারে। যেমন এই ফুড চেনটা দেখো, এটা অনেক বড় ফুড চেন দেওয়া আছে, গ্রাস থেকে ইনসেক্ট থেকে ফ্রগ থেকে স্নেক থেকে পিকক। তো মাঝখানে অনেকে থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে দেখবা শুরু কার থেকে হচ্ছে, সবসময় প্ল্যান থেকেই হচ্ছে। এক্সেপ্ট একটা এক্সেপশন আছে, ডেট্রিভোরস। ডেট্রিভোরস মানে হচ্ছে যারা, মনে করো লেডি বার্ড, হ্যাঁ এরা কি খায়, এরা ডাইরেক্টলি কোনো অ্যানিমালের, হ্যাঁ পচে যাওয়া পাতা বা অ্যানিমালের ফিসিস খায়। তো ওই অ্যানিমালের পাতা, প্ল্যান্টের পাতা বলছি, সরি। এরা ডাইরেক্টলি ডেড বা ডিকেইং অর্গানিজম বা তোমার হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট থেকেই শুরু হয়। তো সেটা শুধু প্ল্যান্ট থেকে শুরু হয় না, বাদ বাকি সব ফুড চেনে কিন্তু স্টার্টিং পয়েন্ট কিন্তু প্ল্যান্ট। তাই এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। কিন্তু আর নন গ্রিন প্ল্যান্ট, যেরকম ফাঙ্গি ব্যাকটেরিয়া, এরা কি করে, এরা এরা তো বললাম, এরা এই যে ডিকেইং অর্গানিক ম্যাটার, এনভায়রনমেন্টের ডিকেইং অর্গানিক ম্যাটার থেকে এরা এনার্জিটা পায়। হ্যাঁ, দিস ম্যাটার কামস ফ্রম ডেড অ্যানিমালস এন্ড প্ল্যান্টস হুইচ ইন দেয়ার ওন টার্ন ওয়্যার ডিপেন্ডেন্ট অন ফটোসিনথেসিস। এই ডেড প্ল্যান্ট আর অ্যানিমাল গুলো কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? ফটোসিনথেসিসের উপরে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্স কি, প্রোভাইড অক্সিজেন। অক্সিজেন ছাড়া তো অ্যারোবিক অর্গানিজম গুলো অক্সিজেন ছাড়া বাঁচবে না। তো scientists strongly believe that about 2 billion years ago, when there was no life on the earth, in many form, there was no free oxygen in the atmosphere. মানে যখন অক্সিজেন ছিল না, জানো কি, যখন আর্থ প্রথম শুরু হয়েছিল, প্রথমে কিন্তু অক্সিজেন ছিল না। অক্সিজেন কিভাবে এসছে? অক্সিজেন এসছে তোমার জলগুলো, আগে তো আর্থ গোটাটাই ওয়াটার দিয়ে কভার ছিল। তো তখন অ্যাটমসফিয়ারও খুবই হট ছিল, কারণ তখন আর্থ জাস্ট সান থেকে বড় হয়েছে, তাই কি না? তো প্রথমে তো আর্থ একদম পুরো সানের মতো ইয়ে ছিল, কি বলে, বয়েলিং একদম ছিল। ধীরে ধীরে আর্থ কুল হলো, তারপরে বিভিন্ন রকমের অ্যাটমস এন্ড মলিকিউলস দিয়ে কম্পাউন্ড তৈরি হলো, তার মধ্যে থেকে একটা কম্পাউন্ড ছিল ওয়াটার। তো ওয়াটার গুলো উপরের দিকে উঠে, ওগুলো কনডেন্স হয়ে ক্লাউড ফর্ম হয়ে রেইন হলো। মিলিয়নস অফ ইয়ার্স ধরে খালি রেইনই হলো এরকম করে। গোটা আর্থটা কুল কুল হয়ে, তোমার গোটা আর্থটা হয়ে গেল হচ্ছে তোমার কি বলতো, জল দিয়ে ঢেকে গেল। সেই জলগুলো ইভাপোরেট হয়ে আবার উপরে যখন উঠলো, তখন লাইটনিং এর জন্য, বিদ্যুৎ চমকানোর জন্য ওই ওয়াটার এর ইলেকট্রোলাইসিস হলো। ওয়াটারের ইলেকট্রোলাইসিস হলে কি তৈরি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন, ওখান থেকে আসলো অক্সিজেন ধীরে ধীরে। বুঝতে পারলাম? আর তারপরে যখন ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে অর্গানিক ম্যাটেরিয়াল তৈরি হলো, ধরো প্রোটিন লিপিড এগুলো তৈরি হলো, ওগুলো দিয়ে লিভিং অর্গানিজম তৈরি হলো। ওখান থেকে অনেক পরে এসছে প্ল্যান্ট। তারপরে প্ল্যান্টরা, শুরুর দিকেও প্ল্যান্টরা ফটোসিনথেসিস করতো না। ধীরে ধীরে যখন ক্লোরোফিল তৈরি হলো, ক্লোরোফিল ডাইরেক্ট তৈরি না হলেও ক্লোরোফিলের মতো একটা প্রিমিটিভ কিছু একটা তৈরি হয়েছিল, ওটা দিয়ে ফটোসিনথেসিস করে আরো অক্সিজেনটাকে ধীরে ধীরে বাড়ানো। সো যাই হোক, অ্যাপিয়ারেন্স অফ গ্রিন প্ল্যান্ট সেট দ্য স্টেজ ফর অ্যানিমালস টু অ্যাপিয়ার। প্রথমে প্ল্যান্টরা আসলো, অক্সিজেনের প্রোডাকশন বাড়ালো, তারপরে অ্যানিমালরা আসলো। অলমোস্ট অল অর্গানিজমস নিড অক্সিজেন ফর রেসপিরেশন। এর উপরে একটা কোশ্চেন আছে। হুম। কোথায়? হাউ মেনি নিজে হাউ মেনি ফুড চেইনস আর, কোথায়? ওই যে ও, how many food chain in all are shown here? আচ্ছা, এখানে কতগুলো ফুড চেইন দেখানো হয়েছে। দেখো, আহ, এইটা একটা ফুড চেইন, এক এক নাম্বার, থাকি না? তারপরে হচ্ছে এই যে দেখো, এইটা একটা ফুড চেইন, 2 নাম্বার। এইটা একটা ফুড চেইন, 3 নাম্বার। এইটা একটা ফুড চেইন, 4 নাম্বার। আর এইটা একটা ফুড চেইন, 5 নাম্বার। 5টা ফুড চেইন এখানে আছে। লিজার্ডকেও কিন্তু হক খায়, যদি এটাকেও কনসিডার করি, ওটা 1 নম্বরই মধ্যেই ঢুকে গেল। যাই হোক, ঠিক আছে, র্যাবিট কে তো খাই, দেখো যাই হোক।
এবার চলে আসি যে কি হোয়াই ইট ইজ নেসেসারি টু ডিস্টার্চ দ্য লিফ অফ এ প্ল্যান্ট বিফোর পারফর্মিং অ্যান এক্সপেরিমেন্ট অন ফটোসিন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Because starch may present from previous photosynthesis, which may show blue black color even if we remove any element like carbon dioxide, sunlight or water. কি বুঝতে পারলা তো? আগের থেকে স্টার্চ থাকতে পারে, সেই জন্য ওটাকে ডিসচার্জ করতে হবে। Why do we perform iodine test? To detect whether starch is present or not and photosynthesis occurred or not. Iodine act as an indicator to indicate whether starch is present or not. What chemical do you use to remove carbon dioxide from inside a flask? কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড কে অ্যাবজর্ব করে নেয়। All food chain starts with a plant. Why is it so? Because plant is the producer, है कि ना? And all other organisms are consumer. They cannot perform photosynthesis, so they directly or indirectly depend on plants. এটা একটু ভালো করে লিখতে হবে। 5 number, the honey bee produces honey. In terms of a food chain, in terms of the food chain, is the honey bee a producer or a consumer? অবশ্যই consumer, বিকজ হানিটা যে তৈরি হচ্ছে ওই হানিটা আবার প্ল্যান্টের প্রোডাক্ট, যেটা ফটোসিনথেসিস হয়ে গ্লুকোজের এই একটা ফর্ম। না না, বাই প্রোডাক্ট না। হানির মধ্যে থাকে হচ্ছে সুক্রোজ। কি হানি, হানি বিয়ের মধ্যে স্টোর তো করে রাখে, কিন্তু হানিটা তো আর ওরা নিজেরা বানাচ্ছে না, নিজেদের বডিতে তো আর হানি বানাচ্ছে না। কারণ হানি ইজ এ ভেরি হাইপারটনিক সলিউশন। হানির মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশন খুবই কম, তাই ওর মধ্যে মাইক্রোবস গ্রো করতে পারবে না। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে কার্বন সাইকেল। দেখো কার্বন সাইকেল, ফটোসিনথেসিস প্লে আ মেজর রোল ইন কার্বন সাইকেল, ভেরি ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিস প্লেজ অ্যান ইন ভেরি ইম্পর্টেন্ট রোল ইন কার্বন সাইকেল। তো তার জন্য এই ছবিটা দেখবা, দেখো তোমার ফটোসিনথেসিসের জন্য কার্বন ডাই অক্সাইড লাগে, হ্যাঁ কি না? এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে সি মানে কি? কার্বন। কার্বন ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের বডির প্রত্যেকটা পার্ট, প্রোটিন, ভিটামিন, মাসল সব কিছু কার্বন দিয়ে তৈরি। ইভেন প্ল্যান্টের সব পার্টে কার্বন থাকবেই। কার্বন মানে কি? অর্গানিক ম্যাটার। এবার এই যে দেখো, এই সাইকেলটা ভালো করে দেখবে, এটা আঁকাতেও দিতে পারে। এই কার্বনটা ফটোসিনথেসিস প্রসেসে তোমার প্রডিউসার মানে গ্রিন প্ল্যান্টের মধ্যে ফিক্স হলো, থাকি না, ইন দা ফর্ম অফ গ্লুকোজ বা যাই হোক না কেন। তারপরে প্রডিউসারকে যখন খাচ্ছে অ্যানিমাল মানে কনজিউমার, তাহলে কার্বনটা অ্যানিমালের মধ্যে গেল, ওটা কার্বন ডাই অক্সাইড ফর্মে যাবে না, ওটা যাবে গ্লুকোজ বা স্টার্চ বা অন্য কোনো ফর্মে বা অয়েল বা ফ্যাট ফর্মে যাবে। ঠিক আছে তো? এবার দেখো এইদিকে প্রডিউসাররা রেসপিরেশন করে, হ্যাঁ কি না? গ্রিন প্ল্যান্ট তো রেসপিরেশন করে, রেসপিরেশন করে আবার কার্বন ডাই অক্সাইড একটু ছেড়ে দিল। কনজিউমাররাও রেসপিরেশন করে, কনজিউমাররাও রেসপিরেশন করে একটু কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিল। হলো? আচ্ছা, এবার ডিকম্পোজার, এবার কনজিউমার প্রডিউসার ওরা যখন মারা যাবে, ডিকম্পোজার মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ওরাও ওই কিছুটা কার্বন ওদের বডিতে এবার চলে গেল। এবার ওরাও রেসপিরেশন করে, রেসপিরেশন করে কিছুটা কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে ছেড়ে দিল। কিন্তু ডিকম্পোজার, এইদিকে দেখবা, ডিকম্পোজার যখন বডিকে ডিকে করে, বডিকে যখন পচায়, তখনও কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়। 1 নাম্বার। 2 নাম্বার কি? আমরা কি অনেক সময় প্ল্যান্ট পার্টকে জ্বালাই, হ্যাঁ কি না? যেমন ড্রাই লিভস, ব্রাঞ্চ, কম্বাসন। তাহলে কম্বাসনের সময় কিন্তু কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আচ্ছা, ভালো কথা। এবার অনেক সময় মিলিয়নস অফ ইয়ার্স ধরে প্রোডিউসার, কনজিউমার, ডিকম্পোজারের ডেড বডি মাটির নিচে চাপা পড়ছে, সেটা ফসিলে কনভার্ট হচ্ছে।
সেই ফসিলটা কিসে কনভার্ট হয়ে যায়? ফসিল ফুয়েল যেমন কোল, অয়েল এন্ড গ্যাস, এগুলোতে কনভার্ট হয়ে যায়, হ্যাঁ কি না? ওগুলোকে যদি আবার কম্বাসন মানে ওগুলোকে যদি জ্বালাই, পেট্রোল ডিজেল, তখনও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আচ্ছা, আবার অনেক সময় হয় কি, ফসিল লাইমস্টোনে কনভার্ট হয়ে যায়, লাইমস্টোন চুন পাথর। সেই লাইমস্টোনকে দিয়ে আমরা কিলস বানাই, ভাট্টি ভাট্টি, বুঝতে পারলা? তো ওই লাইমস্টোনকেও যখন কম্বাসন করা হয় বা হিটিং করা হয়, তখনও আবার কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি। তাহলে দেখো, যেই কার্বন ডাই অক্সাইডটা ইনিশিয়ালি আমাদের মানে লিভিং অর্গানিজমের বডিতে ঢুকেছিল, কোনো না কোনো ভাবে ওটা আবার ব্যাক করে অ্যাটমসফিয়ারে ব্যাক করে চলে আসলো। আর এই সাইক্লিক প্রসেসটা চলতে থাকে, এটাকেই বলা হয় কার্বন সাইকেল। ঠিক আছে তো? তাহলে কার্বন সাইকেল গোটা প্রসেসটা একটু পড়ে নাও।